তিস্তার পানি বণ্টনে মূল বাধা মমতা ব্যানার্জি, বললেন ওবায়দুল কাদের। রেল সমঝোতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বন্ধ ক্লাস পরীক্ষা। এবং আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের। উত্তর ও পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা, বিপদসীমার ওপরে সুরমা ও তিস্তার পানি। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। তিস্তার পানি বণ্টনের মূল প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির ওপরে ভারত বিরোধিতা করে কিন্তু গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারত বিরোধিতা করে কিন্তু তারাই দেশের গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে 2001 সালে ক্ষমতায় এসেছিল। এরা ভারত বিরোধিতা করে কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতায় এসেছিল। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি প্রধান সমস্যা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। আপনারা তো শুনেছেন, যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না। বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট দাবি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন ভুয়া। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অস্ত্র বিস্ফোরক বহনের কোনো সুযোগ না থাকায় ভারতের ট্রেন চলাচলে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের রেল বাংলাদেশে প্রবেশের পর দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। ভারতের সঙ্গে রেল সমঝোতা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগও করেন তথ্য প্রতিমন্ত্রী। বিএনপি কখনোই তিস্তা ইস্যুতে কথা বলেনি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই তিস্তা সমস্যার সমাধান হবে। আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মবিরতি চলছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এতে মূলত অচল হয়ে পড়েছে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম যা শিক্ষকদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা। একটি মহল এই দুরভিসন্ধিমূলক কাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ সময় শিক্ষকরা দাবি করেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এই বৈষম্যমূলক সংবিধানের সমতার চেতনার সাথে সাংঘর্ষিক, মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য 3টি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না। শিক্ষক ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে একযোগে কর্মবিরতি পালন করছে দেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। আশানুরূপ আলোচনা না হওয়া পর্যন্ত, এই বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে সব ধরনের কর্মবিরতি পালন করা হবে। রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আবহাওয়ার খবর। আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। রংপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। টানা বৃষ্টি আর ঢলে পানি বেড়েছে সিলেটের নদ নদীগুলোতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমার কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেড়েছে সারি, গোয়াইন এবং ডাউকি নদীর পানিও। এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সুরমার পানি। কুশিয়ারা, উপচে জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ তীরবর্তী জনপদের মানুষ। এছাড়া ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগও। ভারী বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে আবারও বন্যার শঙ্কা রয়েছে হাওর বেষ্টিত এই জেলাটিতে। মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইস্তাফন খাতুন নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীননগর খালপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। জানা যায়, অভাবের সংসারে 30 বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাড়ি জমায় ইস্তাফন। ভারতের বিহারে স্বামী জয়নালের সাথে বসবাস শুরু করেন তিনি। একসময় স্বামী মারা গেলে সন্তানহীন ইস্তাফন জীবনের শেষ সময়টুকু পরিবারের সাথে কাটাতে দেশে আসতে চেয়েছিল। এজন্য রোববার রাতে খালপাড়া সীমান্তে গোপন পথ পাড়ি দিয়েই বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাত্রীকুলে ট্রাক চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, মাপিয়ারা বেগমের সাথে ওষুধ কিনে বাড়ি ফিরছিল শিশু সাভিয়া আক্তার। এ সময় বালি বোঝাই ট্রাক মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলে মাপিয়ারা বেগম ও পরে হাসপাতালে শিশু সাবিহার মৃত্যু হয়। কুষ্টিয়ায় গত কয়েক বছরের সাংবাদিক খুন সহ বেশ কয়েকটি নির্যাতনের ঘটনা ঘটেছে। সবশেষ এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর নির্মম হামলার ঘটনায় আবারও সামনে এসেছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শঙ্কা জেগেছে। একের পর এক এই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। আরও জানাচ্ছেন মাছুরুল আমিন শুভ, আর ক্যামেরায় ছিলেন আল আমিন খান রাব্বি। কুষ্টিয়ায় গত কয়েক বছরে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে, এমনকি হত্যার শিকারও হয়েছেন এক সাংবাদিক। এসব ঘটনার পর কয়েকদিন প্রশাসনের তোড়জোড় দেখা গেলেও ঘটনার রেশ না কাটতেই নিশ্চুপ হয়ে যায় তারা। এমনকি কোনো কোনো ঘটনায় অজানা কারণে আসামিদের গ্রেপ্তারও করা হয়নি। সম্প্রতি এশিয়ান টিভির কুষ্টিয়ায় কর্মরত স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর বর্বর হামলা চালিয়ে 2 হাত ও 2 পা ভেঙে দেয় হাটু শরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম শিপন সহ তার সহযোগীরা। তাকে ডাকে লাঠিছুরা দিয়ে মারপিট করে তাকে ফেলে দেয়। জঘন্য পরিবার, ঠিক আছে, মানে যে কোনো উত্তেজিত যার তার উপরে উত্তেজিত হয়, চড়াও হয়ে মারতে যায়। ওই তাইজাল, ওই শিপন আর এদের একটা সাজা হয় আমরা চাচ্ছি। প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে জানান ভুক্তভোগী এই সাংবাদিক। যুব দলের শিপন, যার নামে একাধিক নাশকতা মামলা রয়েছে, সে আমাকে মোটরসাইকেল গতিরোধ করার মুহূর্তেই 10-12 জন আমাকে পিছন থেকে আঘাত করলে আমি ওখানে মোটরসাইকেল থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পর তারা হাতুড়ি দিয়ে, বাটান দিয়ে, হকি স্টিক দিয়ে আমার পুরো শরীর,
আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের, আমার পায়ের কোনো একটি, শরীরের কোনো একটি জায়গা বাকি নেই। এই ঘটনায় রিজুর স্ত্রী 16 জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহার নামীয় 15 নম্বর আসামিকে গ্রেপ্তার করলেও বাকিরা রয়েছেন বহাল তবিয়তে। প্রধানমন্ত্রীর কাছে আমি এইটুকু অনুরোধ করতে চাই, যারা এই সন্ত্রাসী কাঁদায় তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য এভাবে আঘাত করেছে, তাদের সর্বোচ্চ দাবি আমরা অনুরোধ করছি। যদিও পুলিশের দাবি আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা একজন আসামি গ্রেপ্তার করেছিলাম, যারা ওদেরকে যে ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে অন্যান্য গ্রেপ্তার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। এদিকে আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় সাংবাদিকরা। তবে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক নেতারা। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, বাড়ির পাশের ছাদের উপর থেকে ভিডিও করা, সেখান থেকে দেখলাম সেই ফুটেজের মধ্যেকার বা ভিডিও ধারণের ছবি যাদের দেখা যাচ্ছে তারা কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি, একজনও না। কেন জানি কুষ্টিয়াতে সাংবাদিকদের উপরে হামলা হলে পুলিশ একটা নিষ্ক্রিয় ভাব আমরা লক্ষ্য করি। আসলে এটা পুলিশের কোথায় তাদের দুর্বলতা জানি না। অন্যদিকে সাংবাদিক নির্যাতনকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সামাজিকভাবে কেউ কারোর উপরে হামলা করুক, কেউ মারামারি করুক, খুনাখুনি করুক, এটা আমি কখনো সমর্থন করি না। যখনই ঘটনা শুনেছি আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনকারীদের সাজা নিশ্চিত করতে হবে। তা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে অভিযোগ করেছেন অভিভাবক সদস্যরা। সোমবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলিউল আলম অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করেন। ম্যানেজিং কমিটির ভোটে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে পারেননি বলে অভিযোগ করেন নজিবুর রহমান জিয়া। আবুল কাশেম সহ আরও বেশ কয়েকজন আছেন এই তালিকায়। তারা বলেন, প্রধান শিক্ষক নিজ স্বার্থের জন্য গোপনে পকেট কমিটি করেন। প্রধান শিক্ষক ওই নিয়োগের টাকা আত্মসাৎ করার জন্যই গোপনে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করেন তারা। তফসিল ঘোষণা হয়নি, আপনাদের নিয়ে তফসিল ঘোষণা করা হবে না। ওই তো কমিটি করছে একতরফা হয়, ওই তো আমাদের বলছে যে তফসিল ঘোষণা হয়নি, হলে পরবর্তীতে জানা তো ওই তো পকেট কমিটি করে তো এটা এই পাইতারা এই কমিটিটা বানিয়ে দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা গোপনে করে, তফসিল গোপনে পকেটে নিয়ে ঘুরে বেড়ায় প্রধান শিক্ষক। এলাকাবাসীকে জানায় না, কোনো কিছু জানানো হয় না। শুধু ওখানে কয়েকটা নিয়োগ আছে জন্যে, নিয়োগের টাকা তসরুপ করার জন্যে ওখানকার মাতম মুরব্বী যারা এই যে ইউনিয়নের চেয়ারম্যান বেলাল সাহেব, হ্যাঁ, উনি এই তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই টাকাগুলো তসরুপ করার জন্য এত সব পায়তারা চালাচ্ছে। অভিযোগকারীরা আসলে তার প্রকৃত অভিযোগকারী নয়, তারা তাদের নাম দিয়ে শাহানুর মাস্টার নামে একজন শিক্ষক, সে এই জাল সই করে এই অভিযোগ দায়ের করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআইয়ের অনুমোদনহীন দ্য ওয়েব অফ চিটাগং নামে এক প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বিকেলে সীতাকুণ্ড সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এই অভিযান পরিচালনা করেন। পরে প্রতিষ্ঠানের পিভি পাইপ উৎপাদন কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান ও জেলা এনএসআইয়ের প্রতিনিধি সহ আরও অনেকে। এ সময় সীতাকুণ্ড সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের উদ্যোগে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের আহ্বায়ক মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডক্টর মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ.আ.ম আরিফিন সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমান নাসির উদ্দিন, ফরিদুল আলম ও মনিরুল হাসান সহ আরও অনেকেই। চট্টগ্রামে আগামী 7 জুলাই জগন্নাথ দেবের 27তম রথযাত্রা মহোৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে শ্রী শরী রাধা মাধব মন্দির ও গৌরনিতাই আশ্রম।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কেন্দ্রীয় ইসকন ভাবনামৃতর সাধারণ সম্পাদক অধ্যক্ষ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও গৌরনীতাই নন্দন কানন আশ্রমের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শিমুল সাহা। ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে শিমুল সাহাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষিকা রমা বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবু কাজল বড়ুয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি সহ বহু আসবাবপত্র। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। কোথাও কোথাও রাস্তায় উঠে এসছে গঙ্গার পানি, কোথাও আবার তা ছুঁয়ে ফেলেছে বিপদসীমা। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির আবহাওয়া অফিস এক বার্তায় জানায়, আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে 11টি টাটা 909টি বাস নিয়ে যাত্রা শুরু করল চট্টলা ঢাকা এক্সপ্রেস কাউন্টার ভিত্তিক এসি বাস সার্ভিস। বন্দরনগরী চট্টগ্রামে একটি হোটেল মিলনায়তনে কাউন্টার ভিত্তিক এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। হাটহাজারী পৌরসভার প্রশাসক মনজুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আহমদ, নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং মহাব্যবস্থাপক এস.এম. মোহাম্মদ আতিকুর রহমান সহ আরও অনেকেই। এবার প্রবাস সংবাদ। সৌদি আরব জেদ্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আল বাওয়াদি শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় স্থানীয় একটি হোটেলের হলরুমে মাওলানা শহীদুল্লাহ সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন আল বাওয়াদি শাখার সেক্রেটারি শেখ ফজলুল করিম নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েখ মোশাররফ হোসাইন, মাওলানা ফরহাদ আবদুল্লাহ, হাফেজ ইসমাইল শরীফ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা শামসুল হক ভূঁইয়া সহ উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর ও আল বাওয়াদি শাখা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এবার খেলার খবর। দীর্ঘ ৮ বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম হলেও মাঠের অভাবে স্থানীয় জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলা অনুষ্ঠিত হয় না এই স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোরে। প্লেয়াররা প্র্যাকটিস করছে, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ না থাকায় হতাশ তারা। ক্রিকেট বা ফুটবল কোনো খেলারই নেই উপকমিটি। তবে চলমান কাজ সম্পন্ন হলে সমস্যার সমাধান হবে বলছে দায়িত্বশীলরা। বরিশাল থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বিগত কয়েক বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলাই হয় না এই স্টেডিয়ামে। এমন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। ৭-৮ বছর ধরে তো কোনো খেলাধুলার ভিতরে নাই, কোনো লিগ নাই। লিগ না হলে তো প্লেয়ার তৈরি হবে না। টাকা আছে, তাদের ওই সদ ইচ্ছা নাই, তারা চাইলে লিগ চালাইতে পারে, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক মানে স্টেডিয়াম ঘোষণা করা হয়েছে এবং সে কার্যক্রম এগিয়ে চলুক, ভালোভাবে হোক, এটা বাস্তবায়ন হোক। ৮০ কোটি টাকা ব্যয়ে আউটডোর মাঠ প্রস্তুতের কাজ চলছে খুবই ধীর গতিতে। তবে খেলোয়াড়দের আশা, মেয়র পুত্রের হস্তক্ষেপে শীঘ্রই প্রাণ ফিরবে স্টেডিয়ামে। জাতীয় যে খেলবে এটা হচ্ছে কি আমরা পারতেছি না। আমাদের শুধু লিগ টুর্নামেন্ট হিসেবে আছে হচ্ছে জেলা পর্যায়ে, যেটা বয়স ভিত্তিক, ওইটা আর হচ্ছে স্কুল ক্রিকেট। তাছাড়া আর যদি কোনো থাকতো আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকতে পারতাম। সবথেকে বড় হচ্ছে এখানে কোনো টুর্নামেন্ট হয় না বা লিগ হয় না। লিগ না হওয়াতে আমরা অনেক নিরাশ হই। বিগত 7 থেকে 8 বছর বরিশালের ক্রীড়াঙ্গনে বিধ্বস্ত অবস্থা। সেইখান থেকে একটা পর্যায়ে আনা সময় লাগবে, বাট ফুটবল মাঠটা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে। এই উন্নয়নমূলক কাজের মধ্যে আউটার স্টেডিয়ামেরও কিছু উন্নয়নমূলক কাজ আছে। তো সব মিলে এখন আমাদের খেলাধুলা অনেকটাই বন্ধ আছে এই মাঠের অভাবে। যাতে সেটা চালু করা যায় সেজন্য দ্রুত কাজ শেষ করার জন্য আমরা কথা বলেছি। এদিকে খেলা না হওয়ার জন্য ক্রীড়া সংস্থাকে দুষছেন প্রবীণ খেলোয়াড়রা। তবে এই অভিযোগ মানতে নারাজ কমিটির সাধারণ সম্পাদক। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। বিষয়টা দেখেন, স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। এখানে এত বড় স্টেডিয়ামের পরে আমাদের প্লেয়ার তৈরি করতে পারতেছি না মাঠের জন্য। আজকে আউটার স্টেডিয়ামটা আমাদের লিগ হওয়ার কথা ছিল, আর ভিতরের স্টেডিয়ামটা হবে আন্তর্জাতিক মানের খেলার জন্য। আশ্চর্য বিষয়, কন্ট্রাক্টরদের উদাসীনতার জন্য, ফান্ডের অসুবিধার জন্য আজ দীর্ঘদিন পর্যন্ত কাজটা পড়ে রয়েছে। দ্রুত নির্মাণাধীন কাজ শেষ করে অচল এই স্টেডিয়ামকে সচল করার দাবি বরিশালবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। খেলার আরও খবর। গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফাইনাল খেলায় বোনারপাড়া সরকারি কলেজকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। আর এর সাথে শেষ করবো সকালের এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। তিস্তার পানি বন্টনে মূল বাধা মমতা ব্যানার্জি, বললেন ওবায়দুল কাদের। রেল সমঝোতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। নতুন পেনশনের স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়, বন্ধ ক্লাস পরীক্ষা। এবং আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তর ও পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা, বিপদসীমার ওপরে সুরমা ও তিস্তার পানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।